নমস্কার। আমরা বাঙালি, মাতৃভাষা আমাদের বাংলা। তো বাংলা সাহিত্যের বিপুল সম্ভার, বাঙালি সাহিত্য চর্চা করছে এবং আগামীকালেও করবে, এটা অত্যন্ত প্রশংসনীয় বিষয়। কিন্তু বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস, সেই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। তো আজকে এই ইউটিউব চ্যানেল মারফত আমার সমস্ত ভিউয়ার্স এবং অডিয়েন্সদের সামনে আমি বাংলা সাহিত্যের ইতিহাস এবং তার উৎপত্তি বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আমার পরের পর ভিডিওতে। তো আজকে যে টপিক সেটা দিয়েই আলোচনা শুরু করছি। তো আজকের টপিক হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে আদি যুগ বা প্রাচীন যুগ, যার স্থায়িত্বকাল 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগ 1201 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগ 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল। তো আজকে আমার আলোচনার বিষয় প্রাচীন যুগ। প্রাচীন যুগ নিয়ে আমি আলোচনা করব। তো আজকে প্রাচীন যুগের মধ্যেই প্রাচীন বাংলা এবং বাঙালি আমার আলোচনার বিষয়। দেশ, কাল, পাত্রকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। তো ইতিহাসের গতি অনেকটা প্রবহমান নদীর মতো। কখনো সে ঋজু পথ ধরে চলে, কখনো বা ভুজঙ্গ গতিতে। তো বাংলা সাহিত্যের ইতিহাসের চরিত্র অনেকটা সেই ধারাতেই বিবর্তিত হয়। তো হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে সেই ধারণাটাই আমাদের কাছে স্পষ্ট হবে। তো পূর্ব ভারতে একটি বিশিষ্ট ঐতিহ্যমণ্ডিত ভৌগোলিক সংস্থানের মধ্যে একই ভাষাভাষী সংহত নৃগোষ্ঠীর মধ্যে হাজার বছর ধরে চলা তাদের যে জীবনাদর্শ এবং তাদের যে শিল্প সমুৎকর্ষ বিকাশ লাভ করেছিল, তার শ্রেষ্ঠ প্রতীকের নামই হলো বাংলা সাহিত্য। তো আমাদের বাংলাদেশ হচ্ছে আর্দ্র জলবায়ুর দেশ। তো নানান প্রাকৃতিক বিপর্যয় এবং সেই সঙ্গে বর্ষা, বাদল এবং অন্যান্য কীট পতঙ্গের গ্রাসে তো আমাদের যে শিল্প গৌরব এবং মঠ মন্দির, এগুলো অল্পকালের মধ্যেই হয় সেগুলো ধূলিসাৎ হয়ে যায়, না হলে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো কালের রক্তচক্ষু এড়িয়ে যে সকল পুঁথি সম্ভার রক্ষা করা গেছে এবং যেগুলো এখনো সংরক্ষিত আছে, সেগুলোর মধ্য থেকেই আমরা প্রাচীন বাঙালির জীবনাদর্শ, তাদের শিল্প চেতনা এবং আত্মপরিচয় সম্পর্কে একটা সম্যক ধারণা পাই, সম্যক জ্ঞান আমরা লাভ করতে পারি। মৃত্তিকার উপর যেমন দেহের প্রতিষ্ঠা হয়, দেহের ওপর মনের প্রতিষ্ঠা হয়, তো সাহিত্য হলো সেই মনের বাগ্ময় প্রকাশ। অতীতে আর্য জাতিদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল যে গৌড়ভূমি বা পূর্ব ভারতের যে বিভিন্ন যে অঞ্চলগুলো ছিল, সেগুলো হচ্ছে অনার্যদের দেশ। তারা অনার্যদের দেশ বলতো এগুলোকে। তো এই কারণেই তারা বলতো যে এখানে নাকি আর্য জাতির লোকেরা এলে তারা জাত থেকে বহিষ্কৃত হবে এবং তাদের জাত চলে যাবে, এই সমস্ত ধারণা তাদের মধ্যে বদ্ধমূল ছিল। তো পরবর্তীকালে পাণিনি পতঞ্জলির গ্রন্থে রামায়ণ মহাকাব্য, সংস্কৃত সাহিত্য এবং সেই সঙ্গে স্মৃতিসংহিতা, এই সমস্ত গ্রন্থের মধ্য দিয়ে পরবর্তীকালে গৌড়ভূমি শ্রদ্ধার আসন লাভ করে এবং অস্ট্রিক গোষ্ঠীভুক্ত অনার্য জাতি বাঙালি জাতি তারা ব্রাহ্মণ্য সমাজে প্রতিষ্ঠিত লাভ করে। তো বাংলাদেশে বিভিন্ন সময় হিন্দু, বৌদ্ধ, মুসলমান যুগে বারবার ধরে বাংলাদেশের ভৌগোলিক পরিসীমা পরিবর্তিত হয়েছে। তো বাংলা ভাষা এবং সাহিত্যের তাদের যে উৎপত্তি এবং বিকাশ সম্পর্কিত যে একটা উৎপত্তি এবং বিকাশের সীমাস্বরূপ একটা নির্দিষ্ট ভূখণ্ড এইভাবে একটা নির্ধারিত করা যেতে পারে। সেটা হচ্ছে উত্তরে হিমালয় থেকে নেপাল, সিকিম, ভুটান, উত্তর পূর্বে ব্রহ্মপুত্র নদ উপত্যকা, উত্তর পশ্চিমে দ্বারভঙ্গ পর্যন্ত ভাগীরথীর
উত্তর কূলবর্তী সমান্তরালবর্তী সমভূমি অঞ্চল, এবং পূর্ব দিকে গারো, খাসিয়া, জয়ন্তিয়া, ত্রিপুরা, চট্টগ্রামের শৈলশ্রেণী, দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত। পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, ধলভূম, মানভূম, কেওনঝড়, ময়ূরভঞ্জ প্রভৃতি অরণ্যময় শৈলময় মালভূমি, এবং দক্ষিণে বঙ্গোপসাগর। তো এই নির্দিষ্ট ভৌগোলিক পরিসীমার মধ্যে বাংলা ভাষা এবং সাহিত্যের উৎপত্তি এবং তার গৌরবময় প্রসার সম্ভব হয়েছিল। তো এরপর বলি যে এদেশ একদা গৌড়ভূমি বলে পরিচিত হয়েছিল। তো পরবর্তীকালে বাংলাদেশে যখন মুসলমান শাসনকাল এলো, তো সেই সময় এদেশের একাংশ বঙ্গ অর্থাৎ পূর্ববঙ্গের নামানুসারে সমগ্র ভূখণ্ডটাই বঙ্গ, বঙ্গাল, বাংলা প্রভৃতি নামে চিহ্নিত হলো। তো উত্তরাপথের মৌর্য এবং কুষাণ যুগ, তো মৌর্য এবং কুষাণ যুগের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশকে স্পর্শ করেছিল ঠিকই, কিন্তু ইতিহাসের পটে বাংলাদেশ যথার্থরূপে স্থান পেল গুপ্ত যুগে। সময়টা ছিল তখন পঞ্চম শতাব্দী। এই পঞ্চম এবং এই ষষ্ঠ শতাব্দী, এই 2 শতকের মধ্যে ব্রাহ্মণ্য স্মৃতিসংহিতা, রামায়ণ মহাকাব্য, পুরাণ এই সমস্ত প্রভাবে আর্য সংস্কার দৃঢ়মূল হয়েছিল। এরপর হুন আক্রমণ হলো, এবং হুন আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের বুনিয়াদ ভেঙে পড়লে সেই সময় কর্ণ সুবর্ণের রাজা অর্থাৎ শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত, সময়টা ছিল সপ্তম শতাব্দী। তো সেই সময় শশাঙ্ক বাংলার সিংহাসনে অধিষ্ঠিত হলেন, এবং তিনি বাংলার সিংহাসনে থাকাকালীন বাংলাকে এক গৌরবোজ্জ্বল অধ্যায় উন্নীত করেন। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার কেন্দ্রীয় রাজশক্তির অবসানে প্রজাবিদ্রোহ, অরাজকতা, বিশৃঙ্খলা এই সমস্ত সৃষ্টি হলো। রাজনীতির ইতিহাসে যাকে মাৎসন্যায় বলে, অর্থাৎ জোর যার মুলুক তার, এই নীতির আবির্ভাব বলে তাকে মাৎসন্যায় বলা হয়। তো অষ্টম শতাব্দীতে অত্যাচারিত প্রজা তারা কি করে, গোপাল দাস নামে একজন সেনাপতিকে বাংলার রাজ সিংহাসনে অধিষ্ঠিত করে এবং তাকে রাজারূপে নির্বাচিত করে। তবে কোনো কোনো গবেষক এই ঘটনাকে অবিশ্বাস্য বলে মনে করেন। তো যাই হোক, অষ্টম শতাব্দী থেকে 1160 খ্রিস্টাব্দ, এই 3 শতকের মধ্যে 3 শতক ধরে বাংলা সিংহাসনে পাল বংশ তারা রাজত্ব চালিয়ে গেছে, এবং পরবর্তীকালে পাল বংশের মধ্যে তাদের আভ্যন্তরীণ কলহ, পারিবারিক বিবাদ এই সমস্ত কারণে পাল বংশ ভেঙে যায়। পাল বংশ ভেঙে পড়লে আবার এক রাষ্ট্র সংকট ঘনালো, সামন্তদের দল তারা মাথাচাড়া দিয়ে উঠল, এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে সুদূর কর্ণাটকের অধিবাসী ব্রাহ্মণ সেন বংশ তারা কিন্তু বাংলা আক্রমণ করলো। বাংলা আক্রমণ করার ফলে তারা বাংলার সিংহাসন তাদের করায়ত্ত হয়, এবং বাংলায় যথারীতি সেন বংশের শাসন স্থাপিত হলো। তো এই সেন বংশ এরা বৃত্তিতে ছিল ক্ষত্রিয়, তাই এদেরকে ব্রহ্ম ক্ষত্রিয় বলেও উল্লেখ করা যায়। তো সেই সেন বংশের আদি পুরুষ সামন্ত সেন, ইনি কর্ণাটক ত্যাগ করে সেই সময় রাঢ় দেশে গঙ্গার তীরে বসবাস করছিলেন। তো এই সামন্ত সেনের পৌত্র বিজয় সেন, তার পুত্র বল্লাল সেন, এবং বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন, এই সেন বংশের শাসনকাল তারা চালায়। তো এই লক্ষণ সেনের আমলে ইসলাম ধর্মাবলম্বী এবং তুর্কি জাতির অধিনায়ক বখতিয়ার খিলজি, যার পুরো নাম হচ্ছে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি, তিনি 1199 খ্রিস্টাব্দ মতান্তরে 1202 খ্রিস্টাব্দ এরকম সময় সে বাংলা আক্রমণ করলো, এবং মুসলিমীয় অনুচর এবং বিভিন্ন ছলচাতুরি দ্বারা সে বাংলা আক্রমণ করে, এবং সে লক্ষণ সেনের যে সেই সময় যে রাজধানী ছিল নবদ্বীপ,
সেই নবদ্বীপ সে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য লক্ষণ সেন সেই সময় সিংহাসন ছেড়ে কোনো একটা নির্দিষ্ট নিরাপদ জায়গায় লক্ষণ সেন আত্মগোপন করলেন। এই সুযোগে বাংলার সিংহাসন অনায়াসেই বখতিয়ার খিলজির অধিকারে আসে। ইসলাম এরপর কি হয়, বাংলা গোটা গৌরভূমি অর্থাৎ বাংলাদেশে কি হয়, সেখানে ইসলাম ধর্ম এবং তুর্কি জাতি শাসনের প্রভাব বিস্তার লাভ করলো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই সেন শাসনকালে সংস্কৃত ভাষা এবং সাহিত্য বাংলাদেশের সংস্কৃতির উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল, যার ফলে পরবর্তীকালে বাংলা ভাষা এবং সাহিত্যের গৌরবময় প্রসার সম্ভবপর হয়েছিল। তো এই সংস্কৃত ভাষা এবং সাহিত্যের প্রভাব সমস্ত আধুনিক ভারতীয় সাহিত্যের কিন্তু মূল উৎস। দক্ষিণ ভারতীয় সাহিত্যের কথা যদি আমরা ধরি, সেটা হচ্ছে কন্নড়, তামিল, তেলেগু, মালয়ালি, এই সমস্ত সাহিত্য কিন্তু সংস্কৃত ভাষা এবং সাহিত্যের প্রভাবকে অস্বীকার করতে পারেনি। অষ্টম শতাব্দীতে মাগধী অপভ্রংশের নির্মোক ত্যাগ করে বাংলা ভাষার জন্ম হলো। তো এই বাংলা সাহিত্য উৎপত্তির পূর্বে বাঙালি কিন্তু সাহিত্য চর্চা করেছে, তবে সে সাহিত্য বাংলা সাহিত্য নয়, সেটা হচ্ছে সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্য। তো আজকে আমি আমার আলোচনা এই পর্যন্তই রাখলাম, এবং পরবর্তী আলোচনা থাকবে আমার এই সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্যের ওপর। এবং এই প্রসঙ্গে আমি বলি, আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিও ভিউয়ার্স আছে, যারা অডিয়েন্স আছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর যাদের কোনো মতামত যদি থেকে থাকে, তারা অনায়াসেই এই চ্যানেলের কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। কেননা আমার মনে হয় যে বাংলা সাহিত্যের ইতিহাস জানাটা অত্যন্ত প্রয়োজন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আবার নেক্সট টপিক নিয়ে আসবো। নমস্কার।